ডিভাইডেড বাই 1000। তাহলে আমি যদি বলি ভাইয়া এস, এই যে এই সমীকরণটা যে আমি লিখলাম যে ভি প্রাইম বাই তোমার হচ্ছে 1000 ভিএমএল, আমি যদি বলি আচ্ছা ভাইয়া 500 ml কে যদি তুমি বলে লিটারে কনভার্ট করো, তুমি ধাপ করে লিখে ফেলো 0.5 লিটার। ভাই 500 ml কে কত দিয়ে ভাগ করলে আসলে 0.5 লিটার আসে? কে বলতে পারবা? যে বলতে পারবা মাইকটা অন করে বলো। 1000। 1000 দিয়ে ভাগ দিলাম ভাই। ভাই কই কিছু তো আসলো না, কাটাকাটি করলাম, তাহলে তো 0.5 থেকে লিটার আসলো কোত্থেকে? এটা বাচ্চাদের একটা প্রশ্ন করছি, যদিও বাচ্চাদের প্রশ্ন হয়ে গেছে, তারপর দেখো আটকে গেছো। কে পারবা? ভাই ভাইয়া 1000 ml দিয়ে ভাগ করলে 0.5 লিটার আসবো। আচ্ছা 1000 ml দিয়ে ভাগ করলাম, তো মিলিলিটার মিলিলিটার কাটা, লিটার আসলো কোত্থেকে? হ্যাঁ 1000 মিটার। এটা আসলো কোত্থেকে? উপরে তো ভি মিলিলিটার আছে, মিলিলিটারকে 1000 দিয়ে ভাগ করলে তো লিটার হবে। আমি তো ওই দেখাইতেছি 1000 এর তো কোনো একক নাই। একক না থাকলে তো মিলিলিটার থাকতেছে, তাই না? লিটার তো আসতেছে না। ভি মিলিলিটারে আছে, তো ওটাকে মিলিলিটারকে 1000 দিয়ে ভাগ করলে লিটারে এসে পড়বে না? আচ্ছা ইউনিটের কনভার্সন বুঝতে হবে তো রে ভাই। তুমি 1000 দিয়ে ভাগ করতেছো, লিটার আসলো কোত্থেকে? তুমি যদি 2 কে 5 দিয়ে ভাগ করো তাহলে এটা তো 2/5 হবে, তাই না? 2 এর একক যদি থাকে এ, তাহলে অবভিয়াসলি 2/5 হবে। আমরা জানি ভাই আসলে ঘটনা কি জানো? ভাইয়া আমরা যেহেতু জানি যে আসলে 1 একটা লিটার সমান ছোট্ট সমান কনভার্সন, 1000 ml। এক্স্যাক্টলি 1 লিটার সমান সমান 1000 ml। 2/5 কে যদি তুমি 2 কে 5 দিয়ে ভাগ করো, এটা 2 মানে 2 থাকে না, হয়ে যাচ্ছে 2/5। তাহলে এটাকে 5 দিয়ে আবার গুণ করতে হবে, তাইলে কিন্তু আলটিমেটলি 5 কাটাকাটি গুলো 2 থাকবে। এখন তুমি যখন কোন একটা সংখ্যাকে যে কোনো ইউনিট কনভার্সন, যেটা খালি মিলিলিটার থেকে লিটারে কনভার্ট করে তা না, তুমি যখন 500 ml কে 1000 দিয়ে ভাগ দিচ্ছ, এই 1000 ml সমান আসলে 1 লিটার, এটার উপরে গুণ করতে হবে। এখন বলতে পারো যে ভাই আমি যদি উপরে 1000 ml গুণ করি, তাহলে তো ধরেন সবকিছু ঠিক থাকলো, 500 ml 500 ml থাকলো, তাহলে 1000 ml 1000 ml কাটে দেন। কিন্তু আমার উদ্দেশ্য তো 1000 ml 1000 ml কাটা না, আমার উদ্দেশ্য লিটারে কনভার্ট করা। আমি যেটা করব, উপরে গুণ করবো 1000 মিলিলিটারের জায়গায় 1 লিটার, তাইলেই দেখেন আলটিমেটলি কিন্তু আপনি হচ্ছে 0.5 লিটার পাবেন। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। এটা বলে ইউনিট কনভার্সন আর কি। এগুলো খুব সিলি জিনিস, বাচ্চাগুলোর জিনিস, বাট তারপরে ধরেন আপনাদের এই জিনিসগুলো মাথায় থাকে না, তো ভাবলাম একটু বলে দিই। এখন কথা হলো ভাই, এই ফর্মুলাটাকে একটু যদি সিম্পলিফাই করেন, তাহলে পাবেন কি এস এম সমান পাবেন হচ্ছে 1000 W বাই এমভি, বাট ভিটা অবশ্যই মিলিলিটারে। আমি এটাকে প্রাইম দিছি, সো প্রাইমই রাখবো আমি এখানে। ওকে আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই নরমালিটি জিনিসটা আসলে কি? নরমালিটি জিনিসটা আসলে, নরমালিটির সমীকরণ হচ্ছে এস এন, এটাকে যদি আমি লিখি সেটা হচ্ছে 1000 W বাই এম বাই ই ইন্টু ভি, ভিটা অবশ্যই মিলিলিটারে। ইটা কি জিনিস আমি আপনাদেরকে আগের ক্লাসগুলো পড়াইছি, ই হচ্ছে তুল্য সংখ্যা। সবাই কি বুঝতে পারছেন ই কি জিনিস? সবাই আমার কথা বুঝছেন? ই যে তুল্য সংখ্যা। জি ভাইয়া। আমি ছোট্ট একটা কাজ করবো, একটা স্লাইড মনে হয় আমার বাড়াইতে হবে, সরি ফর দ্য ইন্টারাপশন। ওকে আবার ব্যাক করি আমরা। আচ্ছা ই হচ্ছে তুল্য সংখ্যা, তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি ভাইয়া যে নরমালিটির সমীকরণটা দাঁড়ালে এস এন সমান 1000 W বাই এম ভি, ভিটা হচ্ছে মিলিলিটারে, ভিটাকে আমরা ভি প্রাইম রাখবো আর এটার সাথে ই গুণ করবো। ভাই এটা মানে কি? মোলার ঘনমাত্রা না? এই এটা মানে মোলার ঘনমাত্রা না? যদি মোলার ঘনমাত্রা হয় তাহলে আমি লিখতে পারি ভাইয়া মোলার ঘনমাত্রা ইনটু তুল্য সংখ্যা মানে নরমাল ঘনমাত্রা। এটা মেডিকেল পরীক্ষার জন্য এমসিকিউ। কি এমসিকিউ আসে জানেন? মেডিকেল পরীক্ষার্থীদের জন্য নিচের কোন সমীকরণটা সঠিক না, এইটা এইটা আগেরটা দেয়া থাকবে, এটাও দেয়া থাকবে, বলবে কোনটা সঠিক না, কোন একটা ভুল দেয়া থাকবে। সবাই কি বুঝতে পারছেন? জি।
আচ্ছা, আরো কিছু প্রশ্ন দেওয়া থাকবে, সাপোজ যেরকম এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে। একজন বলছে ভাই আপনার পিছনে এমন কেন তিথি? আচ্ছা, আমার পিছনে আমার বাসার আলমারিটা, তো আমি হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করে রাখছি, আমি হচ্ছে বিছানায় ল্যাপটপের নিচে বসে ক্লাস দিচ্ছি, সো দ্যাট ইজ এরকম মনে হচ্ছে। ওকে, সো এখন কথা হচ্ছে ভাই যে নর্মালিটি সমান মোলারিটি ইনটু তুল্য সংখ্যা, এই জিনিসটা খুব 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 ইম্পর্টেন্ট। এটা দিয়ে ইজিলি নর্মালিটিতে অঙ্ক করা যায়, মানে নর্মালিটি ম্যাথ করা যায় মোলারিটি জানা থাকে। মানে আমার প্রশ্ন হচ্ছে যে আসলে কোনটা ব্যবহার করা উত্তম, নর্মালিটি ব্যবহার করা উত্তম না মোলারিটি ব্যবহার করা উত্তম, অথবা কেমিস্ট্রিতে কোনটা ব্যবহার করা হয় সবচেয়ে বেশি? এই প্রশ্নটা আসে মেডিকেল পরীক্ষায়। তো জানেন? মোলারিটি। মোলারিটি, মোলারিটি জি ভাইয়া, মোলারিটি ব্যবহৃত হয় বেশি। সবচেয়ে বহুল প্রচলিত ঘনমাত্রা হচ্ছে নর্মালিটি, নর্মাল ঘনমাত্রা বা নর্মালিটি। কেন, কে বলতে পারবেন? কে বলতে পারবেন? ভাইয়া তাপমাত্রা নির্দিষ্ট করে দেওয়া নাই এর জন্য। না রে ভাই, নর্মালিটি ব্যবহার করার পেছনে উদ্দেশ্য হচ্ছে যে এটাতে কেমিক্যালস কম লাগে, কেমিক্যালস কম খরচ হয়। আমি একটু আপনাদেরকে এক্সাম্পল দিই। ধরেন আমি আপনাকে বললাম আপনি একটা দ্রবণ বানাবেন, দ্রবণটার ভলিউম হবে 250 ml, 0.1 মোলার সোডিয়াম কার্বনেট। আরেকটা দ্রবণ বানাবেন, সেটাও 250 ml এর, বাট 0.1 নর্মাল সোডিয়াম কার্বনেট। তাহলে আমার এখন কথা হচ্ছে আমি যদি 250 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট বানাতে চাই, ইফ যদি, তাহলে সেখান থেকে আমি কি বলতে পারি? সেখান থেকে আমি বলতে পারি যে ভাই আমার হচ্ছে এখন বানাইতে হবে 0.1 মোলার ঘনমাত্রা, তাহলে আমি জানি মোলার ঘনমাত্রার সমীকরণ কি, এসএম সমান 1000 W/mv, ভিটা অবশ্যই মিলিলিটারে। তাহলে এখান থেকে আমি বলতে পারি দেখেন ভাই, আমার এসএম আমি জানি 0.1, 1000 1000 এর মধ্যে থাকলো, ডব্লিউ আমি জানি না, প্রশ্ন ডব্লিউর কথা কোথাও বলা নাই। এম, সোডিয়াম কার্বনেটের মোলার ভর হচ্ছে 106, আমি একক বসাচ্ছি না, আর ভলিউম বসাচ্ছে 250 ml মিলিলিটারে। তাহলে ডব্লিউ কত ভাই, একটু তাড়াতাড়ি বের করে বলেন তো একজন, কুইক, দেরি করা যাবে না ভাই। এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়াও করা যায়। কেমনে করা যায় দেখেন, 250 এর 1000 কে কাটলে কত আসে ভাই? 4, 4 দিয়ে 106 কে কাটলে কত আসে ভাই? 0.65 হবে। 2.65 হবে। হ্যাঁ, তাহলে 2.65 কে যদি আপনি বাম পাশে গুণ করেন তাহলে কি আসবে? 0.265 গ্রাম, রাইট? বুঝছেন নাকি বুঝেন নাই? আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে সিমিলারলি নরমালিটি কি সবচেয়ে মানে বহুল প্রচলিত মেথড? কেন বহুল প্রচলিত আমি ব্যাখ্যা করছি। দেখেন, আরেকটা মজার ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে যে আপনি নর্মালিটি যখন বের করতে যাবেন, মানে নর্মাল ঘনমাত্রার দ্রবণ যখন বানাতে যাবেন, তখন আসতেছে আমার ফর্মুলা কি ভাই? 1000 W/m ইন্টু ভি, ভিটা মিলিলিটারে, তার সাথে গুণ হবে তুল্য সংখ্যা। তাহলে এখন নর্মালিটি বসান 0.1, 1000 W, এম হচ্ছে 106, ভি দেয়া আছে 250, তুল্য সংখ্যা 2। তাহলে ডব্লিউ কত আসে বলেন তো ভাইয়া? দেখি বলেন কত আসে ডব্লিউ, আমি দেখি একটু লাইভে কারা কারা আছে। প্রথমটা 2.65 আর 1.325। প্রথমটা কি 2.65 আসার কথা? এই প্রথমটা 2.65 আসবে, আমরা ভুল করছি তো। এটা 26.5 হবে 100 তে কাটলে। তাহলে প্রথমটা আসবে 2.65 আর পরেরটা 2.67 এর অর্ধেক আসবে, হাফ আসবে আর কি। 1.325 গ্রাম। তাহলে বলেন তো, দুইটা কিন্তু আমি বানাইছি সেম ভলিউমের, একটার ঘনমাত্রা মোলার ঘনমাত্রা, একটা নরমাল ঘনমাত্রা, কোথায় কেমিক্যালস কম লাগলো ভাইয়া? নরমালিটি। নরমালি। এখন কথা হচ্ছে আপনি যদি 250 ml 0.1 মোলার ঘনমাত্রা দ্রবণ বানান, তাইলে আপনি যেই এক্সপেরিমেন্ট করতে পারবেন, সেম এক্সপেরিমেন্ট করার জন্য আপনি এটাও ইউজ করতে পারবেন। তাহলে আপনি বলেন সোডিয়াম কার্বনেট আপনি কোন একটা কেমিক্যালস খরচ করবেন বেশি না কম? কেমিক্যাল কনজাম্পশন কম হলে ভালো না?
আপনি ল্যাবে কাজ হ্যাঁ। করতেছেন, করার পর আলটিমেটলি সব তো ডাম্প করবেন ড্রেনে, ড্রেন থেকে কই যাবে? নদী নালা খাল বিলে যাবে। তো আলটিমেটলি সেগুলো তো আবার আমাদের কাছে ফেরত আসবে, ফেরত আসবে না? তো যদি আমাদের কাছে ফেরত আসে, সো দ্য থিং ইজ, তো আলটিমেটলি হচ্ছে আপনার যদি আমাদের কাছে ফেরত আসে, তাহলে এখন কি বলা যায় যে আমার তো কম কেমিক্যালস ইউজ করা উচিত। সো দ্যাট ইজ, আমি যেটা করবো, আমি হচ্ছে নর্মাল ঘনমাত্রা ব্যবহার করবো। নর্মালিটি ব্যবহার করলে কেমিক্যাল ক্যালকুলেশন আরেকটু সুবিধা হয়। আপনারা এই সূত্রটা পড়ছেন কিনা দেখেন, মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা সমান মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা, পড়াছিলাম মনে আছে? অ্যাসিড বেস। জি ভাই। তাহলে আমি এখান থেকে দেখেন মোল সংখ্যার পরিবর্তে লিখতে পারি এস অফ অ্যাসিড ইনটু ভি অফ অ্যাসিড ইনটু ই অফ অ্যাসিড সমান এস অফ বেস ইনটু ভি অফ বেস ইনটু ই অফ বেস, দেখতে পারি? কারণ মোল সংখ্যা সমান এস ইনটু ভি, ভিটা অবশ্যই লিটারে, তাই না? জি ভাই। ওকে ফাইন, যদি এরকম হয়ে থাকে ভাইয়া, তাহলে এখন আপনি আমাকে বলেন যে ভাইয়া যদি এরকম হয়ে থাকে, তাহলে এই এস আর ই এর গুণফলটাকে আমি নরমালিটি বলতে পারি না? এটা কি জি ভাইয়া। ভি এ এস এন এ নরমালিটি অফ এ বাই অ্যাসিড, এটা কি ভি বি ইনটু এস এন ডি বলা যায় নাকি যায় না? বলা যায়। তাহলে আমার কি তুল্য সংখ্যা বের করার কোনো প্রয়োজন আছে না? আমি যদি নরমাল ঘনমাত্রা জানি, তাহলে আমি কি ম্যাথ করার সময় আমার কি তুল্য সংখ্যা বের করতে হবে না ডিরেক্টলি বসা দিলেই হবে? আয়তন ইনটু নরমাল ঘনমাত্রা, আয়তন ইনটু নরমাল ঘনমাত্রা, ডিরেক্ট বসালেই হবে। তাহলে কোনটা সুবিধাজনক বলেন? কোনটা সুবিধাজনক, নরমালিটি না মোলারিটি? নরমালিটি। এই জন্য কেমিস্ট্রিতে আমরা যখন ল্যাবরেটরিতে কাজ করি তখন কখনই হচ্ছে মোলার ঘনমাত্রা বানানোর চেষ্টা করি না, সবসময় নরমাল ঘনমাত্রা বানাই। কেমিক্যালস কম লাগে, হিসাবে সুবিধা। কথা বুঝতে পারছি? জি জি ভাইয়া। এই দুটা ঘনমাত্রা আমরা বুঝলাম, আমরা একটু নতুন দিকে যাই। ভাইয়া মোলালিটি, এটার সমীকরণটা এরকম হিসেবে আছে, এই ডাব্লিউটা হচ্ছে দ্রবের ভর, এই বড় ডাব্লিউটা কি কে বলতে পারবেন ভাই? এই এম তো মোলার ভর আমরা জানি, একটু আগে বলছি। এই বড়টা কি ভাইয়া? দ্রাবকের ভর। দ্রাবকের ভর। কি দ্রবণের না দ্রাবকের? পেঁচা হয়ে গেছে? দ্রবণের। অনেকে বলছে দ্রবণের, আচ্ছা এটা দ্রবণের, অনেকে বলছে ভাইয়া। কনসেপচুয়ালি আপনাদের এখানে একটু ভুল আছে, এটা কখনোই দ্রবণের ভর না, এটা দ্রাবকের ভর। এটা কার ভর? দ্রাবকের ভর, শুধু দ্রাবকের ভর। হ্যাঁ, এটা হচ্ছে দ্রাবকের ভর, পার্থক্য এই জায়গায়। এখন আমাকে একটা জিনিস বলবেন যে কোনটা ব্যবহার করা সুবিধাজনক, মোলারিটি নাকি মোলালিটি? হুইচ ওয়ান? মোলারিটি নাকি মোলালিটি, কোনটা ব্যবহার করা সুবিধাজনক? মোলারিটি। হুম, মোলারিটি ভাইয়া। মোলারিটির আচ্ছা, অনেকে মোলারিটি বলছে, আমাকে মোলালিটি। কমেন্টে জানাইছে মোলালিটির সমীকরণে কোথাও ভলিউমের কথা বলা আছে? এই সমীকরণে কোথাও ভলিউম আছে? না। নট রিলেটেড টু ভলিউম। এটা কিন্তু ডিরেক্টলি রিলেটেড টু ভলিউম, মানে মোলারিটি যেটা, তাহলে যেটা কিনা ভলিউমের সাথে রিলেটেড সেটা কি ভাইয়া? তাপমাত্রার পরিবর্তন হলে ভলিউম পরিবর্তন হবে নাকি হবে না? হবে ভাইয়া। তাহলে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বা রুমের টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এ একটা দ্রবণ বানালেন, ঘনমাত্রা ছিল 0.1 মোলার। বিকাল বেলা বা দুপুর বেলা টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড, ঘনমাত্রা কি আর 0.1 থাকবে না চেঞ্জ হয়ে যাবে? কারণ ভলিউম তো চেঞ্জ হয়ে যাবে। যে এই ভলিউম তো হচ্ছে দ্রবণের ভলিউম, এটা দ্রবণের আয়তন। তাহলে দ্রবণের আয়তন চেঞ্জ যদি হয়ে যায়, তাহলে আলটিমেটলি আমার ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে না? জি ভাইয়া। কিন্তু তাপমাত্রার সাথে কি ভর সম্পর্কিত? ভরের কোনো পরিবর্তন হয় না ভাইয়া। তাহলে যদি তাপমাত্রার সাথে ভরের কোনো পরিবর্তন না হয়, তাহলে কোনটা ব্যবহার করা উত্তম, মোলারিটি নাকি মোলালিটি? মোলালিটি। মোলালিটি, ঠিক আছে। এই ব্যাখ্যাটা যেখানে কিনা ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন আছে ওখানে আসতে পারে, বুয়েটে পরীক্ষায় দিয়ে দিতে পারে, 2 নম্বর বা 4 নম্বরের জন্য এটা দিতে পারে। মেডিকেলের পরীক্ষায় প্রশ্ন নিচের কোন ঘনমাত্রাটি ব্যবহার করা উত্তম,
হ্যাঁ, অপশনে থাকে নরমালিটি, মোলারিটি। মোলারিটি যদি ব্যবহার করে না যায় ঘনমাত্রার সাথে পরিবর্তন হয়, নরমালিটিও কিন্তু পরিবর্তন হয় না, কারণ নরমালিটির সাথে তো ভলিউম রিলেটেড না। জি ভাইয়া। তাহলে মোলারিটি নরমালিটি কোনটা ব্যবহার করা যাবে? ব্যবহার করতে হবে মোলালিটি। ওকে, সো এবার একটা প্রশ্ন দেখেন, এই প্রশ্নটা আমি করে দিব না, আপনারা নিজেরা পারবেন কিনা দেখেন। 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 200 সিসি, সিসি মানে সেন্টিমিটার কিউব, তাহলে 200 সেন্টিমিটার কিউব সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 5.85 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। সোডিয়াম ক্লোরাইডের মোলার ভর কত হবে? এম অফ সোডিয়াম ক্লোরাইড 58.5 গ্রাম পার মোল দ্রবীভূত আছে। বলছে দ্রবণটার মোলার ঘনমাত্রা বা মোলারিটিতে ঘনমাত্রা কত? দেখেন রুয়েটে আসছে 12-13, চুয়েটে 9.8 আসছে, মানে এটা লুথা কোশ্চেন দিছে। তাহলে আপনি জানেন মোলার ঘনমাত্রা এসএম সমান কি ভাই? 1000 ডব্লিউ বাই এমভি। এম জানেন কত ভাই? 58.5। ডাব্লিউ দিছে কত? 5.85। কাটাকাটি করে নিচে আসবে 10। এখন দেখেন ভি কত ভাই? ভি দিয়ে আছে কত ভাই? 200। তাহলে 200 আর ভি কাটাকাটি করলে উপরে থেকে 5, তাহলে 5 আর 10 কাটাকাটি করলে 2 থাকে উপরে নিচে, তাই তো? তাহলে এসএম কত ভাই? হাফ না? 0.2 মোলার। দেখেন এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়াই করা যায়। সো অনেকেই আমাকে বলে যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আর বুয়েটের প্রস্তুতি বা রুয়েট চুয়েটের প্রস্তুতি কি আলাদা? আপনারা কি বুঝতে পারতেছেন আমি কি আলাদা প্রস্তুতির পড়াশোনা করাইতেছি না এক দিলে দুই পাখি মারতেছি? ভাইয়া হাফের ওটা 0.5 হবে না ওখানে? ও সরি, বয়স হয়ে গেছে তো, প্রিন্টিং মিস্টেক হয়ে যায় মাঝে মাঝে। তাহলে আপনারাই বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আর ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি কি আলাদা না একরকম? একই ভাইয়া। একই একই প্রস্তুতি সব। ভাই, খালি ক্যালকুলেটর ইউজ করে এক জায়গায় করতে হবে, এক জায়গায় ক্যালকুলেটর ছাড়া। সো কাটাকাটি ধাপ কাটাকাটি করছি, ঠিক আছে? আপনারা নিজেরা চিন্তা করবেন, দেখবেন ইজিলি পারবেন, এত কঠিন কাটাকাটি না এগুলা। ভাইয়া কোথায় এবার ক্যালকুলেটর আসেন, ইউজ করতে হবে আর কোথায় না? বুয়েটে দিবে, ঢাকা ইউনিভার্সিটিতে দিবে না। মেডিকেল ইঞ্জিনিয়ারিং পরীক্ষা মানে ভার্সিটি গুলা, সরি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলা দেয়, মেডিকেলে দেয় না। আপনাদের ভার্সিটিতে কিছু জিনিসপত্র আমি জানাই। আমি যখন 2012-তে মেডিকেল পরীক্ষা দিয়েছি, আমার তো ওই পরীক্ষার প্রশ্নগুলো প্রত্যেকটা মনে আছে। তো ওই পরীক্ষায় একটা প্রশ্ন ছিল এরকম যে 32 গ্রাম অক্সিজেনে কতটি অণু আছে, 100 গ্রাম পানিতে কত মোল পানি, সরি 90 গ্রাম পানিতে কত মোল পানি আছে, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে পোড়াইলে কতটুকু ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় বা কত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। তো এই প্রশ্নগুলোর জন্য ক্যালকুলেটর লাগে। আর যেই ম্যাথ আপনাদেরকে এই চ্যাপ্টারে করাইছে, আপনাদের কি মনে হয় এই ধরনের প্রশ্ন আসলে আপনারা পারবেন না? ইনশাআল্লাহ চিল। পারা তো উচিত নাকি? এগুলো তো মানে 8 এর পোলাপানও পারবে। কিন্তু দ্য থিং ইজ অ্যাডমিশন এক্সামে যে পরীক্ষার হলে বসে কি জানি একটা হয়, এগুলাই ভুল করে দিয়ে আসবে এবং বাসায় এসে চুল ছিঁড়তে ইচ্ছা করবে। ভাইয়া এই জিনিসটা দেখ, পার্সেন্টেজ ঘনমাত্রা হতে পারে ডাব্লিউ বাই ভি, হইতে পারে পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ, হইতে পারে পার্সেন্টেজ ভি বাই ভি। আচ্ছা উপরেরটা কি আসলে বলেন তো? শতকরা একর। আরে ভাই শতকরা প্রকাশ তো বুঝলাম, আমার উপরে ডাব্লিউ নিচে ভি, অথবা ডাব্লিউ বাই ডাব্লিউ অথবা ভি বাই ভি। তো এই উপরের জিনিসগুলা কি আসলে? এগুলো কি দ্রব না দ্রাবক? দ্রব ভাইয়া, দ্রব। উপরেরটা সবসময় দ্রব, নিচেরটা হচ্ছে দ্রবণ। নিচেরটা কি? দ্রবণ। তাহলে উপরেরটা দ্রবণ, নিচেরটা দ্রবণ। এখন আমি যদি বলি ডাব্লিউ বাই ভি, তার মানে কি ভি পরিমাণ দ্রবণে ডাব্লিউ পরিমাণ দ্রব আছে। ডাব্লিউ বাই ডাব্লিউ, ডাব্লিউ গ্রাম দ্রবণে ডাব্লিউ পরিমাণ দ্রব আছে। ভি বাই ভি, ভি এম এল দ্রবণে ভি এম এল দ্রব আছে। আমার কথা কি বুঝতে পারছেন? আমি যদি এখন বলি ভাই 5% ডাব্লিউ বাই ভি, এর অর্থ হচ্ছে 100% মানে 100, তাহলে 100 ml দ্রবণে 5 গ্রাম দ্রব আছে, কারণ উপরেরটা হচ্ছে ভর, 5 গ্রাম দ্রব আছে। সবাই কি বুঝতে পারছেন? যদি ভাই 5% ডাব্লিউ বাই ডাব্লিউ বলতাম, 100 গ্রাম দ্রাবকে 100 গ্রাম 5%। দ্রবণে, নট দ্রাবকে, 100 গ্রাম দ্রবণে 5 গ্রাম দ্রব। দ্রবণে, নিচেটা দ্রবণ, বারবার বলতেছি। সবাই কি বুঝতে পারছেন? কিন্তু ভাইয়া আপনি তো আগের বার দ্রাবক বলছিলেন। ওইটা তো ভাই মোলালিটি আর এটা কি সেম জিনিস নাকি? এই মুহূর্তে আমি তো ডাব্লিউ বাই ভি বলতেছি, সেটা জি ভাইয়া ওটা বুঝতে পারছি। মোলালিটির ফর্মুলা। মোলালিটির ডেফিনেশনই বলা 1000 গ্রাম দ্রাবকে কতটুকু থাকে। সো দ্রাবকের কথা ডিরেক্টলি উল্লেখ করা, সো ওখানে এটা দ্রাবকই বলতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বাট এই জায়গায় এটা হচ্ছে এরকম
যদি এরকম হয় তাহলে আপনাদের আমি প্রথম ফর্মুলাটা ডিরাইভ করে দেখাবো, বাকিগুলা জাস্ট একটা ফিল দেওয়ার চেষ্টা করবো, সো দ্যাট আপনি ফিল করতে পারেন যে আচ্ছা বাকিগুলার ফর্মুলা মনে এরকমই। এই ফর্মুলা মুখস্থ করবেন যদি পরীক্ষায় অঙ্ক করতে চান, আর যদি ভুলে যান তাহলে ভুলে গেলে কি করে পরীক্ষার হলে রিভাইভ করবেন জিনিসটাকে আমি এটা শিখাই দিব আপনাদেরকে। এখন কথা হচ্ছে ভাই দেখেন, আপনি যদি বলেন মোলার ঘনমাত্রা, তাহলে মোলার ঘনমাত্রা ধরেন এসএম সমান আপনি জানেন কি ভাইয়া 1000 W/mv, ভিটা মিলিলিটার, আমি ভিটাকে ভি এর মতোই রাখলাম আর চেঞ্জ করলাম না। ভাই আমি একটা কাজ করি, আমি 1000 কে একটা কাজ করি ভাই, লিখলাম যে 10/m ইনটু 100, আচ্ছা 100টা পরে লিখি, W/v ইনটু 100। আচ্ছা W/v ইনটু 100 কে W/v পার্সেন্টেজ বলা যায় না? জি ভাই বলা যায়। তাহলে 10/m ইনটু হচ্ছে W/v পার্সেন্টেজ। আমি যদি এটাকে x ধরি এখন, তাহলে আমার ফর্মুলা কি দাঁড়াবে? 10x/m। হলো? তাহলে মোলার জি। ঘনমাত্রার সাথে W/v পার্সেন্টেজের সম্পর্ক কি? এটা 10x/m। পরের পেজে একটা অঙ্ক আছে দেখেন, 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটিতে ঘনমাত্রা কত? মোলারিটি মাত্রা কত মানে মোলারিটিতে ঘনমাত্রা কত? আরেকটা একটু বুয়েটে বোঝানো 2-3 যাবে? আসছে, বলছি কুয়েটে 4-5, চুয়েটে 4-5 আসছে, দেখেন একই মানে দুইটা ইউনিভার্সিটি একসাথে আসছে, এটা ঢাকা ইউনিভার্সিটি আসছে, জাহাঙ্গীরনগরে আসছিল 2012-তে। আরেকবার বলছি, উপর পর্যন্ত যা যা লিখছি দেখেন, উপরের সমীকরণটা জাস্ট একটু সিম্পলিফাই করছি, আমি কিন্তু কোনো চেঞ্জ করি নাই। কোনো চেঞ্জ করছি? এনি চেঞ্জ? জাস্ট সিম্পলিফাই করছি। দেখি একটু ফেসবুক লাইভে কারা কারা দেখছেন। সাউন্ড আসতেছে কার কাছ থেকে? প্লিজ একটু মিউট করো নিজেকে। আচ্ছা, তো W/v ইনটু 100 মানে কি আসলে? এটাকে বলা যায় ভাই 10/m ইনটু W/v পার্সেন্টেজ। তো আমি W/v পার্সেন্টেজকে যদি x ধরি, মানে W/v এর যদি আমি x মানে x W/v পার্সেন্টেজটাকে x ধরি, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে 10x/m। তাহলে মোলার ঘনমাত্রার সাথে W/v পার্সেন্টেজের সম্পর্ক হচ্ছে দেখো 10x/m। মিলাতে পারছো? আমি এই জিনিসটাকে x ধরছি। এখন কথা হচ্ছে ভাই দেখো, যদি W/w হয় তাহলে কি হবে? ফর্মুলা একটা রো আসছে, একটা ঘনত্ব আসছে। ঘনত্ব জিনিসটা আসলো কেন, কে বলতে পারবা? এই ঘনত্ব জিনিসটা কেন আসছে বলতে পারবা? কোনটা ভাইয়া? এই যে এই ফর্মুলা, সেকেন্ড ফর্মুলাতে W/w পার্সেন্টেজ যদি থাকে, তার সাথে মোলার ঘনমাত্রার সম্পর্ক হচ্ছে এটা, যেখানে রোটা হচ্ছে দ্রবণের ঘনত্ব। দেখি কমেন্ট করছো অনেকে। আচ্ছা ভাই, রো সমান কি আসলে? M/v। W/v, রাইট? জি। তাহলে আমি W সমান কি লিখতে পারি ভাই? রবি। রো ভি। অথবা V সমান কি লেখা যায়? W/রো লেখা যায় না? তুমি দেখো যখন W/v ছিল তখন ছিল 10x/m, এখন W/v না W/w? W/w। তাহলে তুমি V এর জায়গায় কি বসাই দিছো? এখানে W বসাই দিছো না? তাহলে V এর পরিবর্তে মান বসাও W/রো। তাহলে W/রো যদি বসাও তাহলে W নিচে থাকলে রোটা উপরে চলে যাবে না? এই যে রো উপরে চলে আসছে, দ্রবণের ঘনত্ব। কারণ নিচের ভিটা তো ছিল দ্রবণের আয়তন, তাই না? আমার কথা কি বুঝতে পারতেছো? ওকে আরেকবার বলছি, তুমি জাস্ট এইটুক চিন্তা করো ভাইয়া, আমার যে এখানে ফর্মুলাতে আগেরটা ছিল W/v পার্সেন্টেজ, সেটাকে আমি লিখছি মোলার ঘনমাত্রার সাথে সম্পর্ক, সেটা লিখছি 10x/m। এখন সেটা W/v না হয়ে গেছে W/w। তার মানে আগের সমীকরণে ছিল দ্রব বাই মানে দ্রবের ভর দ্রবণের আয়তন, মানে এখন যে পার্সেন্টেজ x% W/w সেটা তো হয়ে গেছে দ্রবণের কি মানে দ্রবণের ভর ডিভাইডেড বাই দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রবণের ভর। তার মানে তুমি আয়তনের পরিবর্তে এখন কি বসাচ্ছে? এই x%-এ ভর বসাচ্ছ, তাহলে ভরের মান সমান কি মানে সরি আয়তনের পরিবর্তে ভর বসাচ্ছ, তাহলে আয়তনের মানটা যদি আমি বসাই এই সমীকরণে, আমি যদি আয়তনের মানটা বসাই এই সমীকরণে, তাহলে কি আসবে ভাই? মানে এই জায়গায় আরেকটু ক্লিয়ার করে দাঁড়াও।
এই 1000 এটা দিয়ে বসে, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে বুঝছি, এটা ক্লিয়ার করি। এটা তো বোঝা হয়ে গেছে, সেটা ক্লিয়ার করা যায়। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যদি এখন লিখে ধরেন এস এম সমান হচ্ছে আসলে 1000 ডাব্লিউ বাই এম ইন্টু ভি, তো আমি ভি এর পরিবর্তে এই মানটা বসাবো। 1000 ডাব্লিউ, এটা হচ্ছে আমি ডাব্লিউ লিখে লিখলাম দ্রবক, যেটা দ্রবের ভর, আর এটা হচ্ছে তোমার দ্রবণ, বাই এম ইন্টু ভি, দ্রবণের জায়গায় কি চলে আসছে ডাব্লিউ বাই রো, মানে ডাব্লিউ হচ্ছে দ্রবণের ভর ডিভাইড বাই রো দ্রবণ। এটুকু কি বুঝছি এবার? জি ভাইয়া। তাহলে এবার একটা কাজ করেন ভাই, এবার হচ্ছে একটা কাজ করেন, উপরে 10 বাই এম লিখেন, লেখা তার সাথে রো দ্রবণটা গুণ করেন, বিকজ রো দ্রবণ তো উপরে গেলে গুণ হয়ে যাবে না, এটা উপরে গেলে। জি ভাইয়া। ইন্টু ডাব্লিউ দ্রব বাই ডাব্লিউ দ্রবণ ইন্টু 100। তাহলে এই জিনিসটা কি আসলে ডাব্লিউ বাই ডাব্লিউ পার্সেন্টেজ না? হুম তাহলে আমার সমীকরণটা কি দাঁড়াবে তখন ভাই? আমি যদি ডাব্লিউ বাই ডাব্লিউ পার্সেন্টেজটাকে এক্স ধরে নিই, তাহলে সমীকরণে কি আসবে 10 ইন্টু রো ইন্টু এক্স বাই এম। এই যে 10 ইন্টু রো এম, নিচে এম আর উপর হচ্ছে এটা হলো এক্স। চিল। এবার আপনি দেখেন, আপনি হচ্ছে এবার এক্স পার্সেন্ট, এবার হচ্ছে আপনি উপরে দেখেন ডাব্লিউ বাই ভি ছিল, এবার উপরে হচ্ছে আপনি দ্রবটাকে কি করে ফেলছেন, এই দ্রবটাকে কি করছেন, ভর ছিল উপরে, যে ভর ভর আপনি এখানে আয়তন লিখছেন, তাহলে কি করতে হবে, জাস্ট দ্রবের ঘনত্ব গুণ করে দিতে হবে না? জি ভাইয়া। তাহলে আপনি যদি এখন দেখেন উল্টায় ফেলতে, দেখেন ডাব্লিউ বাই ভি ছিল প্রথমটা, এবার লিখছেন আপনি ভি বাই ডাব্লিউ, তাহলে আপনার উপরে জাস্ট দুইটা ঘনত্ব গুণ হবে, দ্রবণেরটাও গুণ হবে, দ্রবেরটাও গুণ হবে, ফর্মুলা একই। তাহলে পরীক্ষায় যদি ভুলে যান তাহলে মিলাইতে পারবেন? জি ভাইয়া পারা যাবে। আচ্ছা, এখন হ্যাঁ, কথা হচ্ছে আপনি পারবো। যদি মোলার ঘনমাত্রা বাইর করতে পারেন, তাহলে নরমালিটি বের করা যাবে না? জি ভাইয়া জি পারা ভাই। যাবে। পরের সমীকরণ দেখেন, এটা করবেন কিভাবে ভাই? এটা তো 10% বলে, এখন 10% কি ডাব্লিউ বাই ডাব্লিউ, ডাব্লিউ বাই ভি, না ভি বাই ভি, না ভি বাই ডাব্লিউ, কোনটা? ডাব্লিউ বাই কিছু ডাব্লিউ। দেওয়া কেন ধরে নিব। ডাব্লিউ বাই ডাব্লিউ ধরে নিব? ডাব্লিউ বাই বি। কেন ধরে নিব ভাই? একটু মাথা খাটাও, যতগুলা ফর্মুলা দেখছো কোন ফর্মুলায় ঘনত্ব লাগে না? প্রথমটায়। কোনটা লাগে না? ডাব্লিউ বাই ভি তে ঘনত্ব লাগে না। তোমার লাগে প্রশ্নে ঘনত্ব দিছে না। না। তার মানে তুমি বাই ডিফল্ট ধরে নেবে এটা ডাব্লিউ বাই ভি। কি ডাব্লিউ বাই ভি পার্সেন্টেজ। তাহলে আমার মোলার ঘনমাত্রার সমীকরণ কি ভাই? 10x বাই m। তাহলে x এর মান 10 না ভাই? জি। x এর মান 10, তাহলে জি 10 ভাইয়া। ইনটু 10 ডিভাইডেড বাই 106, তার মানে 100 বাই 106, এটার অ্যান্সার আসবে 0.943 মোলার। এই জিনিসটা একটু বুঝতে হবে, তা বোঝার আগে আপনাদেরকে কিছু জিনিস আগে একটু মাথায় ঢুকাতে হবে। এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি টিচারদের জন্য খুব পছন্দের প্রশ্ন। প্রশ্নটা বলছে একটি নলকূপের পানি বিশ্লেষণ করে 1 লিটার পানিতে 0.030 গ্রাম আর্সেনিক পাওয়া গেল, এই পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত? কি আর্সেনিকের ঘনমাত্রা জানতে পারতে ভাই? একটি নলকূপের পানিতে এত লিটার পানিতে এত গ্রাম আর্সেনিক পাওয়া গেল। আচ্ছা, আর্সেনিকের ঘনমাত্রা। আস্তে 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 বলতে হবে, হ্যাঁ? কে পারবেন? তাই এটা কি এভাবে 0.030 কে ডাব্লিউ আর লিটারটাকে ভি, 1000 লিটার ভি ধরে আচ্ছা ওভাবে আসেন, জ্যাক এই জায়গায় আমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে, এই জায়গায় একটা নতুন ঘনমাত্রা একক শিখতে হবে, ppm, পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন মানে বুঝেন 1 মিলিগ্রাম পার লিটার বা 1 মিলিগ্রাম পার লিটার মানে হচ্ছে 1 ppm। এটা জানেন সবাই? হুম তাহলে x জি ভাইয়া। মিলিগ্রাম পার লিটার মানে x ppm। তবে এখানে একটা শর্ত আছে, শর্তটা কি জানেন? যদি পানির ঘনত্ব রো অফ ওয়াটার 1 বা গ্রাম পার মিলিলিটার হয় তখন। যদি পানির ঘনত্ব 1 গ্রাম পার মিলিলিটার হয় তখন, এছাড়া সম্ভব না। এই সূত্র খাটবে না। কেন খাটবে না আমি প্রমাণ করে দেখাচ্ছি। আচ্ছা, 1 মিলিগ্রাম পার লিটার, তার মানে ধরেন আমি বললাম যে কোন একটা পানির নমুনায় 1 মিলিগ্রাম লেড 2+ আয়ন আছে
ওই পানির 1 লিটারে, মানে 1 লিটার দ্রবণে। 1 লিটার দ্রবণে কত মিলিগ্রাম লেড আছে? 1 মিলিগ্রাম। এখন কথা হচ্ছে ভাই, পানির 1 লিটার মানে কি 1000 মিলিলিটার বলা যায়? এই বলা যায়? বলা যায়। জি ভাইয়া, বলা যায়। এখন কথা হচ্ছে, আমি যদি ধরে নেই যে পানির ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার মিলিলিটার, এর অর্থ হচ্ছে 1 গ্রাম পানির আয়তন কত ভাই? 1 গ্রাম পানির আয়তন হচ্ছে 1 মিলিলিটার। তাহলে 1 মিলিলিটার পানি মানে 1 গ্রাম, যদি পানির ঘনত্ব 1 গ্রাম পার মিলিলিটার হয়, তাহলে সেক্ষেত্রে 1000 মিলিলিটার পানি মানে 1000 গ্রাম লিখা যায়। হুম। আচ্ছা, 1 গ্রাম মানে 1000 মিলিগ্রাম, তাহলে 1000 মিলিগ্রাম মানে কি আসলে 10 টু দি পাওয়ার 6 হয়ে যাবে না? মানে এটা তো 10 কিউব, তার সাথে আরো 1000 গুণ হবে, তাহলে 10 টু দি পাওয়ার 6 মিলিগ্রাম, আর উপরে থাকতেছে 1 মিলিগ্রাম। তাহলে ভাই 10 টু দি পাওয়ার 6 মানে 1 মিলিয়ন না? এই 10 টু দি পাওয়ার 6 মানে 1 মিলিয়ন। তাহলে যদি 10 টু দি পাওয়ার 6 মানে 1 মিলিয়ন হয়, তাহলে কি বলা যায় ভাই? আপনারাই বলেন। 1 মিলিগ্রাম লেড আছে 1 মিলিয়নে, তাহলে 1 পার্টস 1 ppm মানে পার্টস পার মিলিয়ন। 1 পার্টস বা 1 অংশ আছে কতটুকুর মধ্যে ভাই? 1 মিলিয়নে, তাই এটা বললো 1 ppm। তাহলে যদি x মিলিগ্রাম পার লিটার, তাহলে কি x ppm না? x ppm। তাহলে এখন আমি যদি বলি ভাইয়া যে আমার কাছে পানির 1 লিটারে কি আছে? এত গ্রাম আর্সেনিক আছে, তাহলে 0.030 গ্রাম আছে কয় লিটারে ভাইয়া? 1 লিটারে। তাহলে এই যে আমার 0.03 গ্রাম, এটা মিলিগ্রামে কনভার্ট করলেই কি হয়ে যাবে ভাই? গ্রামকে মিলিগ্রামে কনভার্ট করেন, গ্রামকে মিলিগ্রামে কনভার্ট করে 1000 দিয়ে গুণ করে দেবেন, তার মানে পাবেন 30 মিলিগ্রাম 30 পার লিটার, ppm হবে। তার মানে 30 ppm। এটা ঢাকা ইউনিভার্সিটির টিচারদের খুব পছন্দের প্রশ্ন, এটা 11 সালে আসছে, 13 সালে আসছে। কি বুঝতে পারছেন সবাই? এখন কারো আরেকবার একটু মাথায় বলা যাবে? এই ম্যাথটা একটু আরেকবার বুঝান। আচ্ছা, আপনারা ppm টিপিএম এর হিসাব বুঝছেন তো? জি ভাইয়া। আচ্ছা, ppm এর হিসাব বুঝলে এটা কঠিন কিছু না, আবার বলছি জি জি। ভাই, আপনার 1 লিটার পানিতে কত গ্রাম আর্সেনিক আছে? 0.0 0.030 গ্রাম আছে কয় লিটারে? 1 লিটারে, মানে 1 লিটারে। তাহলে আমি গ্রামটাকে মিলিগ্রামে কনভার্ট করবো, 1000 দিয়ে গুণ করবো, 1000 দিয়ে গুণ করলে কি চলে আসবে? এত মিলিগ্রাম 1 লিটারে। আসলে এত মিলিগ্রাম কি আছে? আর্সেনিক আছে, তো তাহলে এত মিলিগ্রাম আর্সেনিক লিখলাম। তাহলে আমার কথা হচ্ছে ভাই, যদি 1 মিলিগ্রাম থাকে 1 লিটারে, এই যে 1 মিলিগ্রাম লিটারে, তাহলে 1 লিটারে থাকতে পারে সেটার মানে যে 1 মিলিগ্রাম আছে 1 লিটারে, সেটা বলতেছে 1 ppm। তাহলে এখন কি 1 মিলিগ্রাম আছে না 30 মিলিগ্রাম? 30। তাহলে 30 থাকলে 30 ppm, তার মানে যে x মিলিগ্রাম হলে x ppm। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনাদের কারো মাথায় এই প্রশ্নটা কেন আসছে না ভাই, যদি 1 মিলিগ্রাম পার লিটার মানে 1 গ্রাম পার মিলিলিটার যদি না হয় পানির ঘনত্ব, তখন কি হবে? তখন আপেক্ষিক গুরুত্ব আনতে হবে। আপেক্ষিক গুরুত্বের কনসেপ্ট এখন আমি বলছি না, এটা পরে বলবো, বাট আমার কথা হচ্ছে ধরেন পানির ঘনত্ব তো সবসময় 1 মিলিগ্রাম মানে 1 গ্রাম পার মিলিলিটার না, এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। যদি অন্য কিছু হয়, ধরেন আপনারা বলেই দিল যে পানির ঘনত্ব 1.2, তখন কি করবে? আসেন, ফর্মুলা আছে, শিখাবো। আগে এটা গেল, এটার পরে আমরা কিছু একটা জিনিস দেবো, সেটা হচ্ছে রিলেশন বিটুইন মোলারিটি এন্ড মোলালিটি। এটা বইতে পরীক্ষা আসছিল, মোলারিটি এবং মোলালিটির সম্পর্ক। এটা আপনি বইতে কোথাও পাবেন না, আপনি ফাইনালি শুধু এই অংশটাই পাবেন, জাস্ট এই লাইনটা পাবেন যে এস এম সমান এস এম, মানে এই যে এস এম, এটা মানে হচ্ছে মোলালিটি। হ্যাঁ, স্মল এম মানে মোলালিটি, আর ক্যাপিটাল এম মানে মোলারিটি, এটা মানে হচ্ছে মোলারিটি ইনটু 1000 ডিভাইডেড বাই আচ্ছা 1000 টা বাদ করে দিই, তাহলে সুবিধা হয়, সমীকরণটা আলটিমেটলি আমি লিখছি, পরে আপনারা দেখেন বুঝবেন। এটা ডিরাইভ করতে বলছিল একবার, আরেকবার এটা দিয়ে অঙ্ক দিছিল ডিরেক্টলি। সো আমরা এটা ডেরিভেশন দিয়ে খাসি, আপনি জাস্ট ডিরেক্টলি বইতে এটা পাবেন, মোলারিটি আর মোলালিটির সম্পর্ক। এটা দিয়ে বইটা পরীক্ষা অঙ্ক আসে যে এত মোলাল দ্রবণের মোলার ঘনমাত্রা কত, সেটা বলে দিলে, ধরেন সোডিয়াম কার্বনেটের এত মোলাল দ্রবণ,
আর হচ্ছে আপনাকে ঘনত্ব বলে দিবে, রো বলে দিবে। তাহলে আলটিমেটলি আপনাকে এস এম বাইর করতে হবে, অথবা এস এম বলে দিবে, রো বলে দিবে, বলবে হচ্ছে এই এস এস স্মল এম বাইর করতে, মানে মোলালিটি বাইর করতে, কোনটা বলবে। তাহলে ফর্মুলা মুখস্থ, কিন্তু ফর্মুলা ডেরিভেশনটা কি ভাই? ডেরিভেশনটা হচ্ছে এরকম, এস এম মোলারিটি, যেটা মোলারিটির সমীকরণ এটা, আর মোলালিটির সমীকরণ এটা। এই ছোট ডাব্লিউটাকে বললাম দ্রবের ভর, আর বড় ডাব্লিউ প্রাইমটাকে বললাম দ্রাবকের ভর। ফর্মুলা ঠিক আছে? এই ফর্মুলা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। জি ভাইয়া। তাহলে আমি যদি বলি ডাব্লিউ আর ডাব্লিউ প্রাইমের যোগফল মানে দ্রবের দ্রবণের আয়তন, ঠিক আছে? আচ্ছা জি ভাইয়া। ভাই, কি আমি ভাইয়া? যদি বলি রো অফ সলিউশন, মানে রো অফ সলিউশন মানে দ্রবণের জি ভর ভাই। বাই দ্রবণের আয়তন, আই থিঙ্ক ঠিক আছে। তাহলে দ্রবণের ভর মানে ডাব্লিউ প্লাস ডাব্লিউ প্রাইম, সেটাও ঠিক আছে। তাহলে এখানে ভি সলিউশন দিয়ে ভাগ দিলাম, এই সমীকরণটা আমি ধরলাম। এটাকে বললাম 1 নং, এটাকে বললাম 2 নং, এটাকে বললাম 3 নং। পরের পেজে যাই ভাই। আমি যেটা করব, এই ফর্মুলা থেকে ভি এর মানটা বের করব, আর এখান থেকে ডাব্লিউ প্রাইমটাকে বের করব। তাহলে দুটো সমীকরণ দেখে থাকেন, ভি সমান এটা লিখলাম, ডাব্লিউ প্রাইম সমান এটা লিখলাম। কথা বুঝতে পারছেন? এখন দেখেন, আমার এই যে 3 নাম্বার সমীকরণ ছিল, যেখানে ডাব্লিউ প্লাস ডাব্লিউ প্রাইম সমান ছিল ভি সলিউশন, মানে রো সলিউশন সমান ডাব্লিউ প্লাস ডাব্লিউ প্রাইম বাই ভি সলিউশন। তাহলে আমি একটা কাজ করি, এটা লিখে যাবে ওখান থেকে, এই যাবে। করে লাগা যায় না, লাগা যায় না রে কেন, একটু বৃষ্টি করে পাগল করে ফেলা শালা। ওকে, যদি লেখা যায় তাহলে আমি একটা কাজ করবো, আমি ডাব্লিউ প্রাইমের মান বের করছি, তো এটাকে না বসাই দিব এই জায়গায়। তাহলে ডাব্লিউ প্লাস ডাব্লিউ প্রাইম, এই জায়গায় ডাব্লিউ প্রাইমের মানটা বসাইছি। বসানোর পর এটাকে যেটা করলাম, সমীকরণের দুই পাশকে ভি দিয়ে ভাগ করছি, এটাকে ভি দিয়ে ভাগ করছি, এটাকে ভি দিয়ে ভাগ করছি। তাহলে এটা মানে হচ্ছে রো সলিউশন। আর এই ভি এর মান কত ভাই? ভি এর মান বাইর করছি, ভি এর মান বসাইছি এই জায়গায়, বসায় সিম্পলিফাই করে এই জায়গায় আসছি। তাহলে কি হবে? ডেরিভেশন আসলে বুঝতে পারছেন সবাই? এই বুঝছো? ঠিক। তাহলে ডেরিভেশন করতে জি হবে ভাই। কিভাবে পারবা? যদি পরীক্ষায় আসে বলে যে মোলারিটি আর মোলালিটির ফর্মুলা বা সম্পর্ক দেখাও, আরেকবার একটু দেখাই দেন, মানে একটু তাড়াতাড়ি হয়ে গেছে বুঝলে। যেটা করবা শুরুতে ফর্মুলা লিখবা, দ্রব আর দ্রাবকের ভর যোগ করবা, সেটা মানে দ্রবণের ভর, সেখান থেকে রো সমান এই ফর্মুলাটা নিয়ে আসবা, এটাকে 3 নং সমীকরণ করবা। 1 নং থেকে ভি এর মান বাইর করবা, 2 নং থেকে ডাব্লিউ প্রাইমের মান বাইর করবা, ডাব্লিউ প্রাইম মানে দ্রাবকের ভরের সমান বাইর করবা। এই যে 1 নং থেকে ভি এর মান বাইর করলাম, 2 নং থেকে ডাব্লিউ প্রাইম, আর 3 নং সমীকরণকে সিম্পলিফাই করলাম, ডাব্লিউ প্লাস ডাব্লিউ প্রাইম সমান রো ইনটু ভি লিখলাম। এই যে রো ইনটু ভি, রো অফ সলিউশন, এটা কিন্তু দ্রবণের ঘনত্ব। এখন যেটা করব, আমি এই জায়গায় ডাব্লিউ প্রাইমের মানটা বসাই দিব, এই যে ডাব্লিউ প্রাইমের মান আমি জানি। তাহলে দেখো যে ডাব্লিউ প্লাস ডাব্লিউ প্রাইম, এই যে ডাব্লিউ প্লাস ডাব্লিউ প্রাইম সমান এই যে এটা লিখলাম। এন্ড দেন আমি যেটা করছি, আমি দুই সমীকরণকে ভি দিয়ে ভাগ করছি, সমীকরণের দুই পাশকে, বাম পাশকে ভি দিয়ে ভাগ করছি, ডান পাশে থেকে পুরো টার্মটাকে আমি ভি দিয়ে ভাগ করছি, ভি দিয়ে ভাগ করছি। তাহলে এই জিনিসটা সমান কি ভাই? রো সলিউশন, রাইট? এই পুরোটা সমান কি? রো সলিউশন না? জি ভাইয়া। আর এই যে ভি এর মান, ভি এর মান তো বাইর করছি একটু আগে, এই যে এটা 1 নং সমীকরণ থেকে, যে ভি এর মান এখানে বসাই দিলাম। এবার সিম্পলিফাই করেন, এটা পাবেন। তাহলে মোলারিটি আর মোলালিটির সম্পর্ক আসলে কি অঙ্ক করতে পারবেন নাকি পারবেন না? পারা যাবে। মোলালিটির ফর্মুলা হচ্ছে যে 0.2 মোলাল। আমি যদি বলি এখন 0.2 মোলাল সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা, মোলারিটি কত, এটার মোলারিটি কত বাইর করেন, তাহলে আপনি এখানে এস এম বসাবেন 0.2। এটা তো এই এস ক্যাপিটাল এম আপনি জানেন না, এই এম এর মান জানেন হচ্ছে 106, আর আপনাকে রো বলে দিলাম, রো সলিউশন বলে দিলাম, বললাম 1.02 গ্রাম পার এমএল। তাহলে আপনি এই রোর জায়গায় বসাবেন 1.02 গ্রাম পার এমএল। তাহলে আলটিমেটলি আপনি কি এস এম ক্যাপিটাল এমটা পেয়ে যাবেন না? পাবেন? এই জি পাবা ভাইয়া। কিনা? পাবা। এই অঙ্কটা দেখো সবাই, 30 সেকেন্ড সময় দিলে এই অঙ্কটা সবাই দেখো, দেখার পরে দিন আমরা সেটা সলভ করব। এ তো মিলিলিটার সার্ভিসিট। আস্তে আস্তে পড়বা, যখন আশপাশের মধ্যে কিন্তু বিরক্ত করা যাবে হাফিজ না। ভাইয়া মাইকটা অফ করে দেন।
এগুলো ইয়েতে এমসিকিউ টাইম বাধা বলে যে ভয়ের ভয়ে পাস করে দিচ্ছে। জি ভাইয়া পড়া হয়েছে। ওকে, সো পারবেন না ভাইয়া? পারবো ভাইয়া। দ্রব হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আমি একটা পার্ট করছি, বাকিটা আপনারা করবেন। তাহলে এই যে সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে দ্রব। আমার দ্রবের ভর লাগবে, তাহলে ডাব্লিউ অফ দ্রব। দ্রবের ভর যখন বের করব, দ্রবের ভর মানে কি ভাই? রো ইন্টু ভি। তার মানে রো অফ দ্রব ইন্টু ভি অফ দ্রব। আচ্ছা, এখান থেকে ডি অফ অ্যাসিড দিছে। ডি মানে হচ্ছে আসলে কিন্তু আপনারা এই যে রো অফ দ্রব মানে ঘনত্ব বলছে, ডি মানে ডেনসিটি দিয়ে আসছে, বুঝাইছে। আর গ্রাম পার সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব আর মিলিলিটার কিন্তু সমান। তাহলে আপনি যদি এখানে এই 2.67 বসান হচ্ছে আপনার ভলিউম, আর রো বসান হচ্ছে 1.83, তাহলে আলটিমেটলি কত আসে একজন একটু বলেন আমাকে। হ্যাঁ, কাইন্ডলি একজন আমাকে একটু বলেন এটা ভাই, কত আসছে? 4.67, 4.8861। 4.8861। 886, ফাইন, ঠিক আছে, এইটুকুই রাখি আমরা ভাই। 4.88 এবার দেখেন, ও ফাইন, 4.88 হোয়াটএভার ইট ইজ। ভাই আমার তো এবার 500 ml আছে, আমি যদি মোলালিটি বের করতে চাই, আমার কি দ্রাবকের ভর লাগবে না? ভাই ভাই 1 মিনিট বলেছে কোনে 4.8861 4.8861 488.61 488 হয়ে যাবে, পাগল নাকি? 1.83 আর 2.61 গুণ করলে 488 হয়। ও পাগল। 1.83 ছিল, সরি সরি। তো 1.83 দেখবো না তুমি এখানে 1.83। এখন কথা হচ্ছে, দেখো তোমার প্রশ্ন হচ্ছে 2.67 মিলিলিটার তরল সালফিউরিক অ্যাসিড কে পানিতে মিশে 500 ml দ্রবণ বানাচ্ছে, তাহলে এটা কিন্তু দ্রবণের আয়তন, এটা কিন্তু ভি সলিউশন। তাহলে আমি কি- ঘনমাত্রাটা কি কেজি বা মিটার কিউব নিতে হবে না? বুঝি নাই। দ্রবণের যে মানে এই দ্রবের যে ঘনত্ব ওটা কেজি বা মিটার কিউবে নিতে হবে না? কেন নিব আমি কেজি পার মিটার কিউবে? আমার তো এখানে এটাও এসআই একক, এটাও এসআই, আমি কেন কেজি পার মিটার কিউব নিব? জি ভাই বুঝছি বুঝছি। যেমন এখানে দেখো যে গ্রাম পার মোল দেয়া, আমি কেন এসআইতে নিব? আর এখানে গ্রাম পার সেন্টিমিটার কিউব দেয়া, সেন্টিমিটার কিউব মানে হচ্ছে আসলে এটা হলো গ্রাম পার মিলিলিটার। তো এখানে যে তুমি গ্রাম পার মিলিলিটার আর হচ্ছে এটা হলো মিলিলিটার গুণ করছো, মিলিটার মিলিটার কাটা, আলটিমেটলি গ্রাম পাইছো না? তোমাদের জি কেজিতে ভাইয়া কেন বুঝছি। কেজিতে কনভার্ট করতে প্রয়োজন নেই। আচ্ছা যাই হোক, ঠিক আছে, ফাইন। এখন আমি দেখো চাইলেই কিন্তু এখন আমি কিন্তু তোমার হচ্ছে মোলার ঘনমাত্রা এসএম বের করে ফেলতে পারি। এসএম, এসএম মানে কি ভাই? 1000 ডাব্লিউ বাই এমভি। তাহলে আমি দেখো 1000 ইনটু ডাব্লিউ মানে কি, এটা দ্রব না? তো দ্রবের ভর তো পাইছি 4.886। এম কত ভাই? সালফিউরিক অ্যাসিড 98 বলে দিয়েছে এখানে, দেখেন 98 গ্রাম পার মোল। দেখছেন এম মানে 98 গ্রাম পার মোল, ডিরেক্টলি উল্লেখ করে বলা, এটা হচ্ছে 98। ঠিক আছে, ভি হচ্ছে কত ভাই? 500 ml দ্রবণ বানিয়েছে, ভি সলিউশন 500। তাহলে মোলার ঘনমাত্রা পেয়ে গেলাম। নরমালিটি বের করা লাগবে নাকি লাগবে না? আমি জানি মোলার ঘনমাত্রা সমান, সরি নরমাল ঘনমাত্রা সমান এসএন সমান মোলার ঘনমাত্রা ইনটু তুল্য সংখ্যা। সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে এটার মান 2 বসান, আপনি নরমাল ঘনমাত্রা পেয়ে যাবেন। ভাইয়া মোলাল ঘনমাত্রা বের করব, সেটার সমীকরণ কি ভাই? 1000 ডাব্লিউ দ্রব ডিভাইডেড বাই এম ইনটু ডাব্লিউ দ্রাবক। ভাই আমার তো দ্রাবকের ভর লাগবে, আমি তো দ্রবের ভর জানি, শুধু দ্রাবকের ভর জানি? এই দ্রাবকের ভর জানি না জানি না, তাহলে কি করব? না ভাই, এখন কথা হচ্ছে 500 ml যে ভলিউম, এটা কার ভলিউম? দ্রবণের ভলিউম। কার ভলিউম? দ্রবণের। দ্রবণের। তাহলে আমার এখানে দেখো ঘনত্ব কার দেয়া আছে? দ্রবণের ঘনত্ব দেয়া আছে না? জি ভাইয়া তাহলে যদি দ্রবণের ঘনত্ব দেয়া থাকে, তাহলে এখন আমি কি বলতে পারি এখান থেকে? দেখেন আমি একটা কাজ করতে পারি, আমি লিখতে পারি, দেখেন যে ডাব্লিউ দ্রবণ সমান রো দ্রবণ ইনটু ভি দ্রবণ। রো হচ্ছে 1.03, ভি হচ্ছে 500, তাহলে এখান থেকে পাবেন 515 গ্রাম। পাইছেন? জি ভাইয়া। এটা হচ্ছে দ্রবণ আর এটা হচ্ছে দ্রব, তাহলে ডাব্লিউ দ্রাবক কত?
দ্রব প্লাস দ্রবণ মাইনাস দ্রব হ্যাঁ বসাই দেন, তাহলে আপনি কি ভাইয়া মোলাল ঘনমাত্রা পাইবেন? ভাইয়া মোলার ঘনমাত্রা জানা থাকলে কি পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি, ডাব্লিউ বাই ডাব্লিউ, ভি বাই ভি বের করা যায়? এই সূত্র আছে না, যাবে বের করা? জি যাবে। যাবে যদি যায় এবার বাকি রইল কি ভাই পিপিএম পিপিবি। পিপিএম মানে কি ছিল ভাইয়া, একটু আগে দেখছি পিপিএম মানে 1 পিপিএম মানে ছিল 1 মিলিগ্রাম পার লিটার। 1 মিলিগ্রাম পার লিটার। এখন একটা শর্টকাট সূত্র শিখাই দেই। পিপিএম এ ঘনমাত্রা সমান S ইনটু M ইনটু 10 কিউব। S কত ভাবে বের করছেন, M কত ভাবে জানেন, আপনি 10 কিউব গুণ করলে পিপিএম এর ঘনমাত্রা কত পেয়ে যাবেন। আমার কথা বুঝতে পারছেন? আর পিপিএম আর পিপিএম এর মধ্যে, পিপিএম আর পিপিবি এর মধ্যে পার্থক্য কি ভাই? পিপিএম মানে পার্টস পার মিলিয়ন, পিপিবি পার্টস পার বিলিয়ন। তাহলে বিলিয়ন আর বিলিয়নে 10 টু দি পাওয়ার কি গুণ হবে ভাই, মানে 10 Six. কিউব বা 1000 এর গুণ। তাহলে পিপিবি তে ঘনমাত্রা 6 বাই S ইনটু M ইনটু 10 টু দি পাওয়ার 6। যদি পিপিটি বলে পার্টস পার ট্রিলিয়ন, তাহলে পিপিটি তে ঘনমাত্রা কি ভাইয়া? 9 ইনটু M ইনটু 10 টু দি পাওয়ার 9। বুঝে গেছে? পারবেন? তাহলে ঘনমাত্রা ভিত্তিক প্রবলেম আর কোনো হবে আপনাদের কোনো প্রবলেম? নো আর প্রবলেম হবে কি? আশা করো, মানে আশা করছি আর প্রবলেম হবে না। নাও কাম টু দ্য পয়েন্ট ভাইয়া, এই যে এখানে একটা সূত্র লেখা আছে, সূত্রটা কোন ক্ষেত্রে? এই সূত্রটা তখন প্রযোজ্য যখন আপনার হচ্ছে রো অফ দ্রব মানে দ্রাবক ইজ নট ইকুয়াল টু 1 মিলিগ্রাম পার লিটার। যখন আপনার দ্রাবকের ঘনমাত্রা 1 মিলিগ্রাম পার লিটার না, তখন W1 বাই W2 ইনটু 10 টু দি পাওয়ার 6 হচ্ছে আপনার কি পিপিএম। যেই ঘনমাত্রায় দেয়া থাকুক, আপনি যদি দ্রবের ভরকে দ্রবণের ভর দিয়ে ভাগ করেন আর 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করেন, তাহলে আলটিমেটলি আপনি পিপিএম এর ঘনমাত্রা পেয়ে যাবেন। এই জায়গায় একটা নতুন জিনিস শিখবো, স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব। বা আপেক্ষিক গুরুত্ব, এটা এসপিজি বলে শর্ট ফর্মে। হয় এসপিজি মানে কি? এসপিজি মানে রো অফ এনি সাবস্টেন্স বা যে কোনো বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই রো অফ ওয়াটার। তাহলে যদি আপনি দুইটা ঘনত্বকে ভাগ করেন, তাহলে আলটিমেটলি এসপিজি কি ইউনিট থাকবে না ইউনিটলেস, মানে একক বিহীন না? জি ভাইয়া এখন আমি যদি বলি কোন একটা দ্রবণের এসপিজি হচ্ছে 1.02, তাহলে এখন আমরা বলেন তো এখান থেকে আপনি রো অফ ওই দ্রবণ কি বলবেন? সেটা কি এসপিজি ইনটু পানির ঘনত্ব না? এই এসপিজি ইনটু পানির ঘনত্ব না? আর একটু সহজ করি ভাই, বুঝছি। এসপিজি মানে এটা আবার রো বাই রো ওয়াটার। রো মানে যে কোনো সাবস্টেন্স এনি, ঠিক আছে? তা আমি যদি বলি আপনাকে এসপিজি বলে দিলাম 1.02, তাহলে আপনি বলেন তো রো মানে যে কোনো বস্তুর ঘনত্ব কি আসবে ভাই? রো অফ ওয়াটার ইনটু 1.02। তার মানে পানির ঘনত্ব কত? 1 গ্রাম পার মিলিলিটার। আর এটার তো কোনো একক নাই, তাহলে আলটিমেটলি পাবেন কি 1.02 গ্রাম পার মিলিলিটার। তাহলে কারো যদি আপনার আপেক্ষিক গুরুত্ব দেয়া থাকে বা স্পেসিফিক গ্র্যাভিটি, তার সাথে শুধুমাত্র গ্রাম পার মিলিলিটার গুণ একক লাগাই দিলেই তো তার ঘনত্ব পাওয়া যায়। পাওয়া যায়? জি ভাইয়া তাহলে আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকলে অঙ্ক করতে পারবেন? আশা করি পারবেন। তো থিং ইজ, যেটা হলো কথা সেটা হলো যে ভাই, যদি আপেক্ষিক গুরুত্ব 1 না হয়, তখন আপনি কোন সূত্র খাটাবেন? এই সূত্রে চলে আসবেন, দিস ওয়ান। উপরের W1 হচ্ছে কি দ্রবের ভর, নিচেরটা হচ্ছে কি ভাই দ্রবণের ভর। নিচেরটা কার ভর? দ্রবণের ভর। এখন ধরেন আপনাকে আমি বললাম, এখন ধরেন সাপোজ আপনাকে আমি বললাম যে X% W/V এরকম একটা দ্রবণের কথা বলা আছে, তাহলে এটা কি ভাই? W তো দ্রবের ভর না? আর এই ভিটা কি ভাই? এটা দ্রবণের আয়তন না? দ্রবণের আয়তন। কিন্তু আমার সূত্র কি বলে ভাই? দ্রবের ভর বাই দ্রবণের ভর। তাহলে আমি কি করব ভাইয়া? উপরে তো দ্রবের ভর, মানে এটা থেকে যদি আমি এখানে আসতে চাই, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটু সহজ করি আপনাদের জন্য। সহজ করা বলতে আসলে ব্যাপারটা আপনাদের বুঝতে অসুবিধা হবে আমি যদি এভাবে ডিরেক্টলি লিখে ফেলি, যেটা লিখতে চাচ্ছি এখন। এই এক্স ডাব্লিউ বাই ভি পার্সেন্টেজ মানে কি আসলে? এটা মানে হচ্ছে 100 ml
দ্রবণে কয় ml দ্রব আছে ভাই? x গ্রাম দ্রব আছে না? এই x গ্রাম আছে না? তাহলে আমার এই 100 ml যদি x গ্রাম থাকে, তাহলে আমার দ্রবের ভর হচ্ছে x গ্রাম, আর দ্রবণের আয়তন কত? 100। 100 কে রো দিয়ে যদি গুণ করি তাহলে কি আমার দ্রবণের ভর হয়ে গেল না? তাহলে 10⁶ গুণ করলে ppm হয়ে যাবে না? জি। আমি যদি বলি ভাই x% w/w, তার মানে কি 100 গ্রাম দ্রবণে আছে কয় গ্রাম? x গ্রাম। তাহলে এবার কি x/100 ইন্টু 10⁶ ppm হয়ে গেল? হইছে? কারণ 100 গ্রাম তো জানেনই, আপনি জানেন না? তাহলে যদি আপেক্ষিক গুরুত্ব প্রয়োজন হয় তাহলে আপনি ঘনত্ব বস, মানে যদি আপনার কি বলে যে আপেক্ষিক গুরুত্ব যদি এক না হয় সেক্ষেত্রে আপনি ঘনমাত্রা দিয়ে গুণ করে এভাবে ppm এ ঘনমাত্রা বের করতে পারবেন। ভাই আরেকটু স্লো পড়াইলে ইনশাআল্লাহ ভালো ভাইয়া। হয় ভাই, যে আরেকটা এক্সাম্পল দিই। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আমি বললাম যে 0.2 মোলার হচ্ছে সোডিয়াম কার্বনেট দ্রবণ। বললাম এটার ঘনমাত্রা ppm এ কত, আর বলে দিলাম যে রো সোডিয়াম কার্বনেট দ্রবণ, সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা হচ্ছে, মানে ঘনত্ব হচ্ছে 1.02 গ্রাম পার ml। অথবা এটা না দিয়ে যদি দেয়া থাকতো যে স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.02, দুটো একই কথা না? দুটো একই কথা কিনা? আচ্ছা, তাহলে আমি যদি ppm, আস্তে কথা বুঝতে পারছি না, আমি যদি এখন ppm এ ঘনমাত্রা বের করি তাহলে আমার লাগবে কি ভাইয়া? w দ্রব লাগবে ডিভাইডেড বাই w দ্রবণ ইনটু 10⁶ ppm হবে। তাহলে 0.2 মোলার ঘনমাত্রা মানে হচ্ছে 0.2 মোল আছে কয় লিটারে ভাইয়া? 1 লিটারে। তাহলে মোল থেকে আমার কি লাগবে? w দ্রব বের করতে হবে না? জি আচ্ছা, ভাইয়া। মোল থেকে ভর বের করার উপায় কি ভাইয়া? মোলের সাথে কি গুণ করা? মোলার ভর গুণ করা। 106 গুণ করলাম। 1 লিটার মানে 1000 ml না? জি। তাহলে 1 লিটার মানে যদি 1000 ml হয়, তাহলে আমার কি এই 1000 ml এর কি লাগবে? ভর লাগবে। তার মানে এই 1000 ml কে যদি হচ্ছে আমি তার স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে গুণ করি অথবা ঘনত্ব দিয়ে গুণ করি, তাহলে ভর পাওয়া যাবে না? 1000 ml এর ভর ইনটু 10⁶ ppm। জি জি। মিলছে? জি ভাইয়া, আচ্ছা, পারা যাবে তো? ইনশাআল্লাহ। আচ্ছা, আয়োডোমিতি আর আয়োডিমিতি পড়াই নাই, পড়াইছি? এই আয়োডোমিতি আর না ভাই, আয়োডিমিতি পড়া নাই। পড়াইছি? পড়াইনি। না আচ্ছা, ভাই, এটাতে পড়া নাই। সমস্যা, এটাতে সমস্যা কার কার একটু শুনি। আমার আমার। আচ্ছা, আর কার? হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করেন। সমস্যা কার কার? হ্যান্ড রেজ করেন। কথা বলা যাবে না, হ্যান্ড রেজ করতে হবে শুধু। ওকে, 6 জন, 7 জন, 8 জন, ও মেলা। আসেন একটু মনে রাখার চেষ্টা করি ভাই। একটা হচ্ছে ডি আর একটা ডু। ডি মানে দিয়ে, কি দিয়ে? কি দিয়ে? আয়োডিন দিয়ে। মিতি মানে পরিমাপ। কি পরিমাপ? কি পরিমাপ করবেন? সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা। আয়োডিন কেমন আয়োডিন? প্রমাণ আয়োডিন দ্রবণ। তাহলে বলেন, প্রমাণ আয়োডিন দ্রবণ দিয়ে সোডিয়াম থায়োসালফেট পরিমাপ করাকে আয়োডিমিতি বলে। বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝেন নাই আমার কথা? ভাই একটু আবার বলেন আস্তে আস্তে। পড়েন।
আয়োডি, ডি মানে দিয়ে, কি দিয়ে? আয়োডিন দিয়ে। কি করা? মানে আয়ো মানে আয়োডিন, আয়োডি আয়োডিন দিয়ে মিতি পরিমাপ। কাকে পরিমাপ করব? কি পরিমাপ করব? সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা পরিমাপ করব। তাহলে কেমন আয়োডিন? প্রমাণ আয়োডিন দ্রবণ। প্রমাণ দ্রবণ মানে কি? যার ঘনমাত্রা জানা। তাহলে জানা ঘনমাত্রার আয়োডিন দিয়ে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা পরিমাপ করাকে আয়োডিমিতি বলে। বুঝছেন এবার? জি ভাইয়া। না বুঝলে পড়েন, আমি কি কি লিখছি পড়েন। এভাবে লিখে দেওয়ার উদ্দেশ্য যেন আপনি মনে রাখতে পারেন। দেয়া আয়ো মানে আয়োডিন, ডু মানে করা, এই ডু মানে করা না, মিতি মানে পরিমাপ। তার মানে আয়োডিনকে করা, কি করা? পরিমাপ করা। তাহলে আয়োডিনকে পরিমাপ করবেন কি দিয়ে? সোডিয়াম থায়োসালফেট দিয়ে। তাহলে সোডিয়াম থায়োসালফেট দিয়ে আয়োডিনকে পরিমাপ করাকে আয়োডুমিতি বলে। আস্তে, বুঝি নাই। সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রাই কেন এখানে ব্যবহার করা হচ্ছে? সোডিয়াম থায়োসালফেট হতে পারে, সোডিয়াম আর্সেনেট হতে পারে, এই দুটোই হচ্ছে টিপিক্যাল। আপনি চাইলে অন্য কিছু করতে পারেন, বাট এই দুটো হচ্ছে খুব মানে টিপিক্যাল, মানে সবচেয়ে বেশি পরিমাণ ইউজ এইগুলাই, এবং এটাই সহজলভ্য, তাই এটা কি ব্যবহার করা হয়। যত জায়গায় আয়োডিনের পরিমাণ করতে হবে, আয়োডিন দিয়ে কারো ঘনমাত্রা বের করতে, সেটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। তাহলে ভাই আয়োডুমিতি মানে কি? আয়োডিনকে করা, কি করা? পরিমাপ করা, কি দিয়ে? সোডিয়াম থায়োসালফেট দিয়ে। এবার কি পার্থক্যটা বুঝতে পারছেন? কিন্তু ভাই আয়োডিনের উৎস কি? এই যে আয়োডিন মাপবো, এটার উৎসটা কি? এটার উৎস হচ্ছে কোন আয়োডাইড লবণ যোগ জারক, এদের বিক্রিয়া থেকে উৎপন্ন আয়োডিন, আয়োডিন উৎপন্ন হবে, উৎপন্ন আয়োডিন। এর অর্থ হলো কোন একটা আয়োডাইড লবণ, যেমন পটাশিয়াম আয়োডাইড হতে পারে, যেমন পটাশিয়াম আয়োডাইড, এরকম একটা আয়োডাইড লবণের সাথে কোন একটা জারক পদার্থের বিক্রিয়া আয়োডিন উৎপন্ন হয়। সেই আয়োডিনের ঘনমাত্রা সোডিয়াম থায়োসালফেট যদি পরিমাপ করি, তখন সেটাকে আয়োডুমিতি বলে। তাহলে ডুমিতি আর ডিমিতির পার্থক্য বুঝতে পারছেন? ভাই আসেন আমরা একটু একটু রিঅ্যাকশন দেখার চেষ্টা করি কয়েকটা। আমি যদি আয়োডিন দিয়ে কোন একটা দ্রবণের ঘনমাত্রা বের করবো, ডিমিতির কথা যদি বলি, ফার্স্ট অফ অল সোডিয়াম থায়োসালফেট দিয়ে মাপ, মানে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা বের করবো, যেটা হচ্ছে আননোন। এই বিক্রিয়াটা কি হয়, এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম। আপনারা হচ্ছে এটা হচ্ছে জারণ বিজারণ সমতা করবেন, পরে হচ্ছে এটা আমাকে পাঠাবেন অথবা আপনাদের গ্রুপে আপলোড করবেন, সো দ্যাট আমি দেখতে পারি। ঠিক আছে? এটা কি হবে, আমি জারণ বিজারণ সমতাকরণ শিখাইছি আপনাদেরকে। এখান থেকে হবে ভাইয়া Na2S4O6, এবং আপনাদেরকে দুইটার জারণ সংখ্যা বের করাও শিখাইছি। এবার যদি কেউ বলেন ভাই আমি জারণ সংখ্যা বের করতে পারি না, তাহলে কিন্তু খবর আছে। তারপরে কি হবে ভাইয়া? সোডিয়াম আয়োডাইড, সোডিয়াম আয়োডাইড। এবার মিলছে? আচ্ছা, মিললে তো ভালো। এখন কথা হচ্ছে ভাই, এরপরে এটা তো হলো আয়োডিমিতি, যেখানে আমি আয়োডিনের ঘনমাত্রা জানা, প্রমাণ ঘনমাত্রা, প্রমাণ দ্রবণ আয়োডিনের। প্রমাণ দ্রবণ মানে যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্ট তাপমাত্রা জানা থাকে। আয়োডুমিতিতে কি ভাই, একটু আগের পেজে ব্যাক করেন। ডুমিতিতে কি বলে যে আয়োডিনকে পরিমাপ করবো, কিন্তু আয়োডিন উৎপন্ন বের করতে হবে কোন একটা জারক এবং আয়োডাইড লবণ থেকে। তাহলে নিলাম পটাশিয়াম আয়োডাইড, প্লাস একটা জারক পদার্থ কপার সালফেট। জারক পদার্থ হচ্ছে কপার সালফেট। কপার সালফেট হতে পারে, পটাশিয়াম ডাইক্লোরাইড হতে পারে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হতে পারে। জারক পদার্থ মানে যেগুলো জারক সেগুলোই। এটার বিক্রিয়া কি হবে? এটা থেকে কিউপ্রাস আয়োডাইড, পটাশিয়াম সালফেট, আর হচ্ছে আয়োডিন। তাহলে সমতার সাথে এখানে 4 দিতে হবে, এখানে 2 দিতে হবে, এখানে 2 দিতে হবে। তাহলে দেখেন মিলে যায়, সব মিলছে? জি। আচ্ছা, তাহলে এখানে আয়োডিন উৎপন্ন হয়েছে। তো এই আয়োডিনটাকে এখন আমরা কি করব? সোডিয়াম থায়োসালফেট দিয়ে পরিমাপ করব। তাহলে আবারও সেম আগের বিক্রিয়াই হবে, Na2S4O6 প্লাস। আচ্ছা, এই মানে এই মেথডটার প্রয়োজন হলো কেন? আয়োডুমিতি এটা কোন কাজে লাগে? এটা কোন কাজে লাগে? ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে। আস্তে 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 একটু মিউট হও।
কপার সালফেটে কতটুকু কপার আছে বের করবা, কিন্তু ডিরেক্টলি কারোর সাথে টাইট্রেশন করে বের করতে পারতেছো না। এই মুহূর্তে যেটা করবা, আয়োডাইড লবণের সাথে বিক্রিয়া করে আয়োডিন উৎপন্ন করবা, আয়োডিনের থায়োসালফেট দিয়ে মাপবা। এবার ব্যাক ক্যালকুলেশন করো, 2টা থায়োসালফেট মানে কয়টা আয়োডিন? একটা। একটা আয়োডিন মানে কয়টা কপার সালফেট? 2টা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি বিক্রিয়ায় অংশগ্রহণকৃত কপার সালফেটের মোল সংখ্যা বাই 2 সমান বিক্রিয়ায় অংশগ্রহণকৃত সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা বাই 2। ভাইয়া যাবে, লেখা যাবে? জি ভাইয়া। জি ভাইয়া। দেখেন আমার এই সূত্রের কামাল দেখছেন, কই পর্যন্ত চলে আসছি। এবার ভাই অঙ্ক দেখেন, এই অঙ্কটা দেখেন তো, আমি করে দেওয়া লাগবে না, আপনারাই পারবেন। এই যে কপার সালফেটের দ্রবণে পটাশিয়ামের যোগ করে বিমুক্ত আয়োডিনকে উৎপন্ন আয়োডিনকে টাইট্রেট করতে এত মোলার এত ঘনমাত্রা সোডিয়াম থায়োসালফেট প্রয়োজন। কপার 2+ আয়নের পরিমাণ বের করতে বলছে। তো আপনি তো একটু আগে দেখলেন যে এন অফ কপার সালফেট বাই 2 সমান এন অফ সোডিয়াম থায়োসালফেট বাই 2। তাহলে দুজনের মোল সংখ্যা সমান লিখে দিয়ে 2 বাদ করে দেন, ইকুইভ্যালেন্ট লেখা যায়। তাহলে সেখান থেকে দেখেন কপার সালফেট যতটুকু সেখানে তো কপার 2+ ও ততটুকু, তাই না? একটা কপার সালফেটে কপার 2+ কয়টা ভাই? একটা না? তাহলে n মোল কপার সালফেটে কপার 2+ n মোল, তাহলে n অফ কপার 2+ সমান ভাই n অফ সোডিয়াম থায়োসালফেট, এটা লেখা যায়। তাহলে এই জিনিসটা আমি ডাইরেক্টলি এখানে লিখতে পারি। পারি লিখতে? আচ্ছা, যদি পারি ভাইয়া n অফ কপার সালফেট কপার 2+ মানে কি? কপার 2+ এর পরিমাণ বাই তার মোলার ভর 63.5 ইকুয়াল এটার মোল সংখ্যা মানে কি? তার আয়তন ইনটু ঘনমাত্রা, বাট আয়তনটা অবশ্যই লিটারে, তাহলে 35/1000 ইনটু ঘনমাত্রা 0.15। তাহলে এবার W অফ কপার 2+ কত? বলেন কত আসে, তাড়াতাড়ি বলেন। জিরো পয়েন্ট থ্রি থ্রি 0.33 গ্রাম। তাহলে এই যে কপার সালফেটে কতটুকু কপার 2+ আয়ন আছে বের হয়ে গেল। এটা কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন। কি কথা বোঝেন নাই? অ্যাডমিশন এক্সামে যেমন বুয়েটের ক্ষেত্রে তখন কি বিক্রিয়াগুলো দেখা দিতে হবে? কোনো প্রয়োজন নেই বিক্রিয়া দেখা, আপনি বিক্রিয়া দেখাইতে পারেন যদি মন চায় তাহলে দেখাবেন, না আসলে দেখাবেন না। আপনি যদি জানেন যে এখানে আপনার এই বিক্রিয়া হওয়ার পরে এই জিনিসটা আপনি জানেন, কারণ সোডিয়াম থায়োসালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া একরকম ভাবেই হয়, সো আলটিমেটলি এটা ডিরেক্টলি লিখতে পারবেন। বিক্রিয়া লিখে দিলে ভালো, বাট যদি এটা ডিরেক্টলি লিখেন তাহলেও কাটবে না নাম্বার, কখনোই কাটবে না। বাট বিক্রিয়া লিখতে পারলে ভালো, বিক্রিয়া তো কঠিন কিছু না, মাত্র 2 লাইনের 2টা বিক্রিয়া, তো কঠিন বিক্রিয়াও না। লিখে দিলেন, কারণ জায়গা তো আছে, সময় পাবেন যথেষ্ট, কারণ সব অঙ্ক কেয়ার করতে পারবেন, মেলা সময় পাবেন। আচ্ছা, তো বিয়ার ল্যাম্বার্টের ল কার কার ভুল হয়, কার কার ঝামেলা আছে বিয়ার ল্যাম্বার্টের সূত্রে বলেন। ল নিয়ে ঝামেলা নাই, কিন্তু যে লাস্টে যে এএএস তারপরে ইউবি বিস বর্ণালী এগুলো ভাই বুঝি নাই একদম। ওই জিনিসগুলো বোঝার জন্য আরো অনেক কিছু বুঝতে হবে, এগুলা এই চ্যাপ্টারের কনসেপ্ট দিয়ে বুঝতে পারবেন না। হ্যাঁ, ওগুলা বুঝতে হলে আর অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, তারপরে ওগুলা বুঝবেন, তাছাড়া তো বোঝানো যাবে না আপনাদের। অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি কোত্থেকে আসছে বা কি আসছে না আসছে। আচ্ছা, আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরেন কোন একটা এই বিয়ার ল্যাম্বার্টের সূত্রের বেসিক কনসেপ্ট কি ভাই, মনে রাখবেন কি করে কোনটা বিয়ার দিছে কোনটা ল্যাম্বার্ট দিছে। ভাই ল্যাম্বার্টে এল আছে, ল্যাম্বার্ট বলছে অ্যাবজর্বেন্স সমানুপাতিক এল, তাহলে বাকিটা কে বলছে ভাই? অ্যাবজর্বেন্স সমানুপাতিক ঘনমাত্রা বলছে বিয়ার, নাকি মনে থাকবে? ল্যাম্বার্টে এল আছে, ল্যাম্বার্টের নাম লিখতে, তাই অ্যাবজর্বেন্স সমানুপাতিক এল, এটা বলছে ল্যাম্বার্ট। আর তাহলে বিয়ার কি বলছে? অ্যাবজর্বেন্স সমানুপাতিক সি। অ্যাবজর্বেন্স মানে কি ভাই? অ্যাবজর্বেন্স সমান লগ আই নট বাই আই। আচ্ছা, আই নট আই বলতেছি কি আসলে জিনিসগুলা? ধরেন কোন একটা অর্গানিক কম্পাউন্ডকে আপনি এরকম একটা 3 ডাইমেনশনাল কোন একটা কাভেট বা সেল, এটাকে বলে কাভেট বা সেল, সেল বা কাভেট, এটার মধ্যে রাখছেন। এটা কোয়ার্টজ দিয়ে তৈরি বা স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি, কোয়ার্টজের তৈরি একটা গ্লাস। এটার মধ্যে সি ঘনমাত্রার কোন একটা দ্রবণ আপনি রাখছেন, যার মধ্যে আপনি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আই নট তীব্রতার কোন একটা আলো দিচ্ছেন। এই আলোটা যখন এই দ্রবণের মধ্যে দিয়ে যাবে, এই দ্রবণের মধ্যে সে যতটুকু রাস্তা অতিক্রম করবে, সেই রাস্তার যত বেশি মানে এই আলোটা শোষিত হবে তত বেশি, রাস্তা যত কম আলো শোষণ হবে তত কম।
আর দ্রবণের ঘনমাত্রা যত বেশি শোষিত হবে তত বেশি, ঘনমাত্রা যত কম শোষণ তত কম। তাহলে দুইটাই সমানুপাতিক, দুইটাকে একসাথে বললে কি বলা যাবে? অ্যাবজর্বেন্স সমানুপাতিক এলসি। তাহলে একটা ধ্রুবক আসে, সেটাকে এপসাইলন এলসি বলে, কোন বইতে সেটাকে এ ও বলে, আবার কোন বইতে এল কে বি ও বলে। তাহলে আলটিমেটলি এ বি সি ও লেখা যায়, এপসাইলন এলসি ও লেখা যায়। কোনো সমস্যা আছে না? একই জিনিস, একই জিনিস। আচ্ছা ভাইয়া, এই জিনিসটাকে আপনারা বোঝেন? এই জায়গায় যে আপনার আই নট ইজ অলওয়েজ গ্রেটার দেন আই, আইটা কি আসলে? আলোর তীব্রতা না? আই হচ্ছে আলোর তীব্রতা। আচ্ছা, আই যদি আলোর তীব্রতা হয়, তাহলে এখন অ্যাবজর্বেন্স এর সমান হচ্ছে লগ আই নট বাই আই। তাহলে এখন আমি লিখতে পারি ভাই অ্যাবজর্বেন্স সমান হচ্ছে এপসাইলন এলসি, আর এপসাইলনটা হচ্ছে সেই সমানুপাতিক ধ্রুবক, আর লগ আই নট বাই আই। আরেকটা টার্ম আছে, টার্মটাকে বলে ট্রান্সমিটেন্স। এগুলা কিন্তু এমসিকিউ হিসেবে অনেক পরীক্ষা আসে, যে নিজের কোন সমীকরণটা মিথ্যা, এগুলো মেডিকেল পরীক্ষায় আসে অনেক বেশি পরিমাণে। ট্রান্সমিটেন্স মানে কি মানে হচ্ছে ভাই কতটুকু ট্রান্সমিট করলো, প্রতিসরণ হইলো কতটুকু ভাই, প্রতিসরণে বেরোলো কি আই পরিমাণ, দিছিলেন কতটুকু আই নট। তাহলে এই সমীকরণটা কিভাবে লেখা যায়? লগ 1 বাই ট্রান্সমিটেন্স। যাই লেখা, এই যাই লেখা। আচ্ছা, এখন যদি বলেন আমি ভাই এপসাইলনের মান কি? এপসাইলন মানে কি? এ বাই এলসি না? অ্যাবজর্বেন্স মানে দুইটা আলোর তীব্রতার অনুপাত। তাহলে দুইটা অনুপাত যদি একক কাটাকাটি যাবে, অ্যাবজর্বেন্স ইউনিটলেস, একক বিহীন। অ্যাবজর্বেন্স একক বিহীন। তাহলে অ্যাবজর্বেন্স যদি একক বিহীন হয়, তাহলে এল আর সি এর এককের উপরে এটা ডিপেন্ড করবে। এল যদি আমি বসাই সেন্টিমিটার, আর সিটাকে বসাই মোলার ঘনমাত্রা মানে মোল পার লিটার, তাহলে এই এপসাইলনের একক কি? এপসাইলনের একক দাঁড়ায় লিটার পার মোল পার সেন্টিমিটার। কথা কি বুঝতে পারছেন? ফাইন, পরের পেজে যাই ভাই। এই অঙ্কটা করতে মানে বইটা আসছে 16-17-তে, দেখেন তো পারবেন কিনা এটা করতে। এই যে এপসাইলন ধ্রুবক, এটাকে বলে মোলার শোষণ ধ্রুবক বা মোলার শোষিতাঙ্ক। এই যে মোলার শোষণ ধ্রুবক মানে এপসাইলন বের করতে কইছে। অ্যাবজর্বেন্স বা এই 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের শোষণ বলছে 0.06, মানে অ্যাবজর্বেন্স বলে দিছে, এল বলে দিছে 10 সেন্টিমিটার। তাহলে আপনার সূত্র হচ্ছে ভাই অ্যাবজর্বেন্স সমান এপসাইলন এলসি। তো আপনি তো এল জানেন 10, এই এ জানেন 0.06, সি তো জানেন না ভাই। সি মানে কি ভাই? সি মানে 1000 ডাব্লিউ বাই এমভি। দেখেন তো আপনাকে এখানে কি দিচ্ছে? 100 সেন্টিমিটার কিউব জলীয় দ্রবণের কথা বলছে। সেই 100 সেন্টিমিটার কিউবের ভলিউম হচ্ছে 100। কার কথা বলছে ভাইয়া? যেই যোগটা করছে সেই যোগটার মোলার ভরও বলে দিছে 18800। 18800। তাহলে ভাই ডাব্লিউটা আপনি বের করতে পারেন, ডাব্লিউ বলে দিচ্ছে 0.95, 0.8। তাহলে সি বেরোবে নাকি বেরোবে না? বেরোবে। তো সি এর মান বসান, অ্যাবজর্বেন্স পাবেন, পাবেন, শেষ। এটা আপনাদের জন্য একটা টাস্ক, এই প্রশ্নটা। এটা বইতে আসছে, পরে আমার দেখাবেন, আপনারা গ্রুপে আপলোড করবেন, আমি দেখবো। আপনারা যে গ্রুপে যে ব্যাচে আছেন, আমি সেই ব্যাচে ওদের সাথে কথা বলে সেই ব্যাচে যাবো, সেই ব্যাচে দেখবো। ঠিক আছে। তামিদ, জি ভাইয়া। আজকে শেষ করবো না, আরেকটা ক্লাস নেবো। আচ্ছা ভাইয়া। বাকি টপিকটা শুরু করলে আসলে 12টার উপরেও হয়ে যাবে, শেষ হবে না। সো ওটা একদিন আলাদা করে শুরু করে শেষ করতে হবে। ওটা হচ্ছে যে নিরোধক কি, সরি, ওটা হলো নির্দেশক কিভাবে কাজ করে। এটা নিয়ে অনেক প্রশ্ন আসে, নির্দেশক কিভাবে কাজ করে। নেক্সট বুধবার দিব। নেক্সট হচ্ছে বুধবার আবার নির্দেশক কেমিস্ট্রি। ওটা একটু সময় লাগবে, ঘন্টা দেড়েক সময় লাগবে ওটার জন্য। আরো কিছু জিনিস আছে সেগুলো দেখা পারে, যে হোমওয়ার্ক গুলো দিলাম সেগুলো একটু ক্রস চেক করবো। তাহলে ওকে ভাইরা, আজকের মতো এখানে সমাপ্ত। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।